বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে জানবো তাদের অভিজ্ঞতার কথা। দর্শক, এসব নিয়ে আমাদের আয়োজন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব চট্টগ্রামের যে মহানগরের আসন আছে 9, 10 ও 11 নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। চট্টগ্রামে সংসদীয় আসন হচ্ছে 16টি, এর মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই ঘোষণায় যুক্ত হয়েছে অনেক নতুন মুখ, বাদ পড়েছেন দলের অনেক পরিচিত মুখ। আর প্রার্থী ঘোষণার পরপরই সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। এদিকে মহাসড়ক অবরোধের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 4 জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে 237 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আমাদের দলের সকল পর্যায়ে আনন্দ উৎসব থেকে বিরত থাকার জন্য আপনাদের সকলের প্রতি আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই পরীক্ষার সিটটা উপহার দেব আপনাদেরকে নিয়ে যাই। নতুন মুখ হিসাবে প্রার্থী তালিকায় যুক্ত হয়েছেন সাবেক সংসদ উপনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া মিশকাতুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, সরওয়ার আলমগীর ও এনামুল হকের নাম রয়েছে এই তালিকায়। এই নমিনেশনের মাধ্যমে আমাদের বিএনপির বিজয় হয়েছে, তৃণমূলের বিজয় হয়েছে। রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, নির্যাতিত নিপীড়ন নেতা, হামলা মামলার শিকার নেতৃবৃন্দরা। আজকে আমরা আনন্দিত। তবে চট্টগ্রামের 6টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। রাউজান, কোতোয়ালি, বন্দর পতেঙ্গা আসনে প্রার্থী নিয়ে দলের ভেতর সমন্বয় প্রক্রিয়া চলছে। আর সন্দ্বীপ, চন্দনেশ ও সাতকানিয়া লোহাগার আসনে জোটের জন্য খালি রাখা হয়েছে। প্রার্থীর তালিকা ঘোষণার পর উত্তেজনা দেখা দেয় সীতাকুণ্ডে। কাজী সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর বাদ পড়া আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে চলছে নানা আলোচনা সমালোচনা। আর এখন সবার মনোযোগ বাকি 6 আসনের প্রার্থী চূড়ান্তের দিকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদনে একটি জিনিস দেখানোর চেষ্টা করেছি। গতকাল যে প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণা পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো আমরা এই প্রতিবেদনে একটু স্পষ্ট হয়েছে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে থেকে আমরা দর্শক যেমনটি বলছিলাম, আজকে মহানগরে যে আসনগুলো আছে 9, 10, 11 সেগুলো নিয়ে আলোচনা করছি। আলোচনার প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা একটু বিগত বছরগুলোতে 1991 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে এই মহানগরের আসনগুলোতে কি পরিসংখ্যান ছিল সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। 1991 সালে সংসদীয় আসন 286, চট্টগ্রাম 9। সেখান থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে সিরাজুল ইসলাম তিনি বিজয়ী হয়েছিলেন। 51,134 ভোট তিনি সে সময় পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নুরুল ইসলাম, 46,757 ভোট। আমরা পরের নির্বাচনী বছর দিকে একটু দেখতে চাই। 1996 মঞ্জুর মোর্শেদ খান বা এম মোর্শেদ খান নামে তিনি খুব পরিচিত ছিল। বিএনপিতে ধানের শীষ প্রতীকে তিনি 81,714 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নুরুল ইসলাম, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 77,088 ভোট পেয়ে তিনি পরাজিত হন। খুব একটা কাছাকাছি বলা যায়, একটা তীব্র প্রতিদ্বন্দ্বী হয়েছিল এবং বলা যায় মোর্শেদ খান পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীও তিনি হন। আমরা পরের নির্বাচনী বছর 2001, সেবারও কিন্তু চট্টগ্রাম 9 আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে মঞ্জুর মোর্শেদ খান সেখান থেকে বিজয়ী হয় এবং ভোট পেয়েছেন তিনি 1,12,308। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল SM আবুল কালাম, তিনি 90,380 ভোট পেয়েছিল নৌকা প্রতীকে। আমরা নির্বাচনী বছর 2008-এর দিকে যদি একটু দেখি পরিসংখ্যানটি, সেবার কিন্তু সেই চট্টগ্রাম থেকে নুরুল ইসলাম BSc তিনি 1,40,411 ভোট পেয়ে নৌকা প্রতীক আওয়ামী লীগ থেকে সে আসনটিতে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামসুল আলম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে
9,484 ভোট। বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, বোঝাই যায়। আমরা এবার অন্য সংসদীয় আসন চট্টগ্রাম 10-এর পরিসংখ্যানটি দেখতে চাই। চট্টগ্রাম 10 থেকে 1991 সালে আব্দুল্লাহ আল নোমান বিএনপির থেকে ধানের শীষ প্রতীকে সদ্য প্রয়াত নেতা, তিনি 49,818 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আরেক প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 48,245 ভোট। আমরা নির্বাচনী বছর পরের নির্বাচনী বছরের দিকে 1996 সালে চট্টগ্রাম 10 আসন থেকে এম এ মান্নান আওয়ামী লীগ থেকে 99,240 ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল্লাহ আল নোমান বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, তিনি পেয়েছিলেন 85,171 ভোট। আমরা পরে নির্বাচনী বছর 2001 সালের দিকে যদি একটু তাকাই, সেবার কিন্তু চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুল্লাহ আল নোমান তিনি বিজয়ী হয়েছিলেন 1,31,639 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এম এ মান্নান আওয়ামী লীগ থেকে 1,11,935। বলে রাখাই যে আব্দুল্লাহ আল নোমান কিন্তু সেবার মন্ত্রিত্ব পান, তিনি প্রাণী পশু সম্পদ মন্ত্রী ছিলেন সেবার, সে আসন থেকে বিজয়ী হবার পর। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি একটু তাকাই, 2008 সালে চট্টগ্রাম থেকে এই আসন থেকে অর্থাৎ 10 থেকে মোহাম্মদ আফসারুল আমিন আওয়ামী লীগ থেকে 1,37,106 ভোট পেয়ে তিনি সেখান থেকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল্লাহ আল নোমান, তিনি 1,27,815, মাত্র 10,000 ভোটের ব্যবধানে, 9,000-এর কিছু বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। আমরা এবার অন্য আসনের দিকে একটু দেখাতে চাই। চট্টগ্রাম 11 নির্বাচনী বছর 1991। চট্টগ্রাম 11-তে সেবার বিএনপি ধানের শীষ প্রতীকে বেগম খালেদা জিয়া দলটির চেয়ারপারসন, তিনি সেখান থেকে 69,442 ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসাক মিয়া, 44,154 ভোট আওয়ামী লীগ থেকে তিনি পেয়েছিলেন। নির্বাচনী বছর 1996, চট্টগ্রাম 11 বিএনপি সেবার আমির খসরু মাহমুদ চৌধুরী সেখান থেকে 1,16,547 ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার আফসারুল আমিন, তিনি 1,06,341 ভোট পান আওয়ামী লীগ থেকে। এবং পরের যে নির্বাচনী বছর 2001, সে বছর কিন্তু সেখান থেকে আবারও আমির খসরু মাহমুদ চৌধুরী আসনটিতে বিজয়ী হন 1,81,584 ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল রফিকুল্লাহ আনোয়ার আওয়ামী লীগ থেকে 1,29,198 ভোট। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু সেবার মন্ত্রিত্ব পান, বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি সে সময়। এবার 2008 সালে চট্টগ্রাম 11 থেকে আওয়ামী লীগের এম আব্দুল লতিফ, তিনি 1,64,591 ভোট পেয়ে সেখান থেকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, 1,41,964 ভোট ধানের শীষ থেকে তিনি পেয়ে গেছেন। দর্শক, আমরা এতক্ষণ পরিসংখ্যান দেখছিলাম 9, 10, 11 আসনে বিগত বছরগুলোতে কে সেখান থেকে বিজয়ী হয়েছিল। এবার আমরা আগামী নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী আছে সেই নেতাদের কথা আমরা একটু শুনে আসবো। আমার দল মনোনীত করে এবং আল্লাহ আমাকে এই দল থেকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেয়, জনগণ ভোট দেয়। তো অবশ্যই প্রথম এই চট্টগ্রামের 9 নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য প্রশাসনের সাথে আমি আলোচনা করে এবং প্রত্যেকটা এলাকায় যাতে মানুষ অন্তত চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং মাদক মুক্ত একটি পরিবেশ তৈরি হতে পারে, এই প্রচেষ্টাটা নিব। আমি এই চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি। দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী যত ভালো প্রার্থী হবে, এখান থেকে মানুষ, জনগণ তার সঠিকটা বাছাই করে নিতে পারবে। প্রার্থী হলে তো হবে না, একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে বিগত 15 বছরে ফেসিবাদীদের নির্যাতনের শিকার কারা হয়েছে, এগুলো কিন্তু এবার মানুষ ভোট দেওয়ার সময় দেখবে। তৃণমূল পর্যায়ে মানুষদের দোরগোড়ায় আমাদের বিভিন্ন সেবা, চিকিৎসা সেবা, মানুষদের যেখানে নলকূপ নাই সেখানে পানীয়ের ব্যবস্থা করা, যেখানে মানুষের অভাবগ্রস্ত মানুষ মাথা গুজার ঠাঁই নেই সেখানে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয়নের ব্যবস্থা করা, এই কাজগুলো আমরা নিয়মিতভাবেই করে যাচ্ছি। আমরা সুযোগটা পাই ইনশাআল্লাহ, তাহলে সকল সরকারি এজেন্সিগুলোকে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যাগুলো, বেসিক্যালি আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমগুলো সলভ করা। ফার্স্টে দেখবেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তারপর অনেক এলাকায় আমি দেখেছি পানির অ্যাক্সেস নাই, যেটা বেসিক নিড মানুষের। হ্যাঁ, কিছু ওয়ার্ডে এখন পানির অ্যাক্সেস মানুষের হাতে পৌঁছে নাই। সো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আগে তো মানুষের বেসিক যে মৌলিক চাহিদাগুলো, এগুলোকে আপনি মিট করতে হবে, তারপর আপনি বড় বড় স্বপ্ন দেখবেন। এটা হলো মূল চিন্তা ভাবনা। দলের পরিকল্পনাটাই আমার কাছে মূল পরিকল্পনা। আমরা মানুষের কাছে যাব, মানুষ বিএনপিকে কেন ভোট দিবে সেটা কনভিন্স করতে হবে, এবং আমরা কীভাবে এই দেশটা, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ
ছাত্রদের জন্য কি করতে চান, যুবকদের জন্য কি করতে চান, মহিলাদের জন্য কি করতে চান, তার সব কিছুই কিন্তু আমাদের 31 দফার মধ্যে আছে, 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। তারই আলোকে মূলত আমরা আগামী দিনে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই এবং জনগণের সমর্থন চাই। জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জনগণ, বিশেষ করে জুলাই বিপ্লবের যে চেতনা ছিল, জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামীর উপরই জনগণ আস্থা রাখছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এই দেশের হিন্দু, মুসলিম, পাহাড়ি, উপজাতীয় সকলকে নিয়েই একটি সকলের বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এই আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের কথাগুলো। আমরা এ পর্যায়ে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। আবু সুফিয়ান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আবু সুফিয়ান, আপনি দীর্ঘদিন দক্ষিণ চট্টগ্রামের রাজনীতির সাথে জড়িত। চট্টগ্রাম ৮ আসন থেকে এর আগে মনোনয়ন পেয়েছিলেন, এবার চট্টগ্রাম ৯ আসন থেকেও আপনাকে মনোনীত করার পর আমরা আপনার নামও শুনেছি, কিন্তু পরবর্তীতে আবার সেটি পরে ঘোষণা করা হবে বলা হয়েছে। সার্বিক দিক বিবেচনায় আসলে বিষয়টি কেন আপনার মানে কেন এমনটি হলো? আরেকটি বিষয় হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু আপনি মহানগর থেকে নির্বাচন করবেন, চ্যালেঞ্জ কতটা? ধন্যবাদ। আসলে আপনারা যে পরিসংখ্যানগত যে তথ্যটা দিয়েছেন সেখানে একটু তথ্যগত একটু ভ্রান্তি আছে, আমি সেটা আগেই বলে রাখছি। কারণ এখানে 2008 সালের নির্বাচনে যা আসন পুনর্বিন্যাসের ফলে নম্বরগুলো একটু ব্যতিক্রম হয়েছে। এখানে আমি একটু বলে রাখি, এখানে একটু মানে আমি বলতে চাই, আমরা তথ্যগুলো আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাই, সে কারণে হয়তো কিছু তথ্যগত জটিলতা হয়। মাঠ পর্যায়ের সাথে তাদের পরিসংখ্যানগত জটিলের একটা পার্থক্য থেকে যায়, সেটাই হয়তো আমাদেরকে দেখাতে হয়, সেখানে একটা ভ্রান্তির সুযোগ তৈরি হয়। এইটা আমি বলে রাখা ভালো, এই জন্য মানুষ যাতে না হয়। এখন যেটা গতকালকে ধরেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্টাডি কমিটি যে তালিকা দিয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসে একটি নজিরবিহীন একটি ঘটনা, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। তথ্য, উপাত্ত এবং মাঠের জনপ্রিয়তা বিচার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে নিয়ে, সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যেই আপনার যে যাদেরকে প্রার্থী ঘোষণা করতে, আমি মনে করি এটা একটা খুব ভালো পদক্ষেপ এবং যোগ্যতমদেরকেই এখানে ঘোষণা করা হয়েছে। আমার ব্যক্তিগত যেটা বিষয়, এটা ঘোষণা করা হয়েছে আমি দেখেছি। পরবর্তী স্থগিত কেন হলো এটা জানি না, তবে আমার কথা হচ্ছে রাজনীতিটা আমরা করি মানুষের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। মন্ত্রী এমপি হওয়াটা আমার জন্য কোনো মুখ্য বিষয় না। নির্বাচন করব, আর যদি দল তার জন্য দানের শীষের পক্ষে কাজ করবো, এটা নিবেদিত দলের যে রাজনীতি, সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শুধু চট্টগ্রাম দক্ষিণে না, আমি চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিন সভাপতি এসআরপি আন্দোলনে থেকে শুরু করে তারপরে জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরে আমি দক্ষিণ জেলায় গেছি এবং চট্টগ্রাম ৮ থেকে 2বার খুব চরম দুঃসময় 2বার ইলেকশন করেছি, মানুষের সাড়া পেয়েছি। মানুষের জন্য রাজনীতি করি, কাজেই যদি সুযোগ হয়, যদি জনগণের জন্য, মানুষটা হচ্ছে রাজনীতির প্রধান উপজীব্য। মানুষের কল্যাণে যদি আপনি রাজনৈতিক কর্মী হিসেবে যদি আপনি মনে করেন যে মানুষের জন্য আমার করতে হবে, তাহলে সেখানে নিশ্চয়ই। অর্থাৎ আপনি বিগত দিনে মহানগরের রাজনীতি করেছেন, তারপর দক্ষিণে গেছেন, এরপর আবার মহানগরীতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন। নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে এই মুহূর্তে মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদত হোসেন যুক্ত হয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। ডাক্তার শাহাদত হোসেন, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। ডাক্তার শাহাদত হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে মহানগর বিএনপি সভাপতি ছিলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আপনার, কারাবন্দীও ছিলেন বিগত 15 বছর আমরা দেখেছি। কিন্তু একটি বিষয় যেটি, সেটা হচ্ছে এতদিন পর আপনারা সবাইকে একটা
সাত রব মানে নির্বাচনমুখী একটি দল, কিন্তু গতকাল প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই বিষয়গুলো আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোবলে কতটা চির ধরাবে বা কতটা চাঙ্গা করবে? আপনার এই জায়গায় চ্যালেঞ্জগুলো কি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কালকে প্রাথমিক আমাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে বড় দলে অনেক সময় শেষ মুহূর্ত অনেকে হয়তোবা যারা বিভিন্ন কারণে দল থেকে ছিটকে গেছে তারা হয়তোবা আবারও কোনো না কোনো ভাবে তাদেরকে অ্যাডজাস্ট করা হয়। এটা আসলে সাধারণ মানুষের যখন একটা দাবি থাকে সেই দাবির প্রেক্ষিতেও আমরা শেষ মুহূর্তে পরিবর্তন হতে দেখেছি অনেক। কাজে আজকে যে মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় বিভিন্ন কারণে, আমরা আসলাম চৌধুরীর মনোনয়নের ব্যাপারে হয়তোবা দেখেছি দীর্ঘদিন জেলে ছিলেন। আশা করি সেখানে হাইকমান্ড যারা আছেন ওনার ব্যাপারটি অবশ্যই বিবেচনায় আনবেন এবং আমরা মনে করি যে উনি হাইকমান্ডের কাছে সেটা আপিল করবেন এবং সেই প্রেক্ষিতে ওনাকে হয়তোবা আবারও এই নমিনেশন দৌড়ের মধ্যে যেটা হয়তো পিছিয়ে গেছে সেটা হয়তোবা আবারও সামনে চলে আসতে পারে। এটাই আমি বলছিলাম, এটা হচ্ছে একটা প্রাথমিক মনোনয়ন। এইটাকে হয়তোবা চূড়ান্ত আমাদের যেটা হয়তোবা পরবর্তীতে গিয়ে অনেকের নাম হয়তো আসতে পারে, অনেকের নাম হয়তোবা পরিবর্তন হতে পারে। আজকে এই জন্য আমাদেরকে একটু হয়তোবা আরো একটু ধৈর্য ধরতে হবে, কারণ নির্বাচন এখন অনেক দেরি আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। কাজে এর মধ্যে একটা প্রাইমারি সিলেকশন হয়েছে। কিন্তু আরেকটি বিষয় ডক্টর সাদত হোসেন, যেখানে আপনাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেখানে বলেছেন যে প্রার্থী মনোনয়ন পাক না কেন তার পক্ষ হয়ে বিভেদ বলে কাজ করতে হবে, সেই জায়গায় যে তৃণমূলের এই অসঙ্গতি গেল, কালকে আমরা দেশ জুড়ে অনেক কিছু অসঙ্গতি দেখলাম, সড়ক অবরোধ দেখলাম, এই জায়গাগুলোতে আসলে এখনো মানে ঠিক করা যাচ্ছে না, কারণ নির্বাচন তো সামনে। সেগুলো নিশ্চয়ই কি প্রভাব পড়বে আপনাদের রাজনৈতিক দলের মধ্যে? বড় দলের মধ্যে দু একটা জায়গায় থাকবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখেছেন একদম শান্তিপূর্ণভাবে আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশ এবং মহাসচিব সাহেবের যে নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা এটা মেনে নিয়েছে। হয়তো দু একটা জায়গায় হয়েছে, সেটাও আশা করি হাইকমান্ডের সাথে কথা বলে এটাও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আশা করছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছেন, আমাদের মহাসচিব সাহেব ডিক্লেয়ার করেছেন, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে, আমাদের সর্বোপরি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলেমিশেই ধানের শীষের পক্ষে কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে দীর্ঘদিন পর আপনারা নির্বাচনমুখী দল হিসেবে আছেন এবং গতকাল ঘটা করে সব প্রার্থী ঘোষণা করা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। আপনারা কতটা প্রস্তুত সবকিছু মিলিয়ে মানসিকভাবে কতটা প্রস্তুত? কারণ চট্টগ্রামে আমরা জানি যে দক্ষিণ চট্টগ্রামে একটা জামাতের ঘাঁটি আছে, মহানগরীতেও আছে, প্রতিপক্ষ হিসেবে তাদেরকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, আমরা সবসময় মনে করি যে প্রতিপক্ষে যে হোক না কেন সবাইকে আমরা কিন্তু অবশ্যই আমলে রাখি। আমরা এটা মনে করি না যে আমরা একদম মানে সবচেয়ে বেশি এই জায়গায় আছি। তবে আমরা মনে করি যে গত 16 থেকে 18 বছর আমরা মানুষের জন্য কাজ করেছি এবং মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমরা কাজ করেছি। আমাদের ম্যাক্সিমাম নেতাকর্মী জেল কেটেছে এবং গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, হামলার শিকার হয়েছে এবং বারবার আমরা কিন্তু গত জুলাই আগস্ট আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করছে, পঙ্গুত্ব বরণ করেছে। তো আমরা মনে করি যে গত নির্বাচন যদি আপনারা দেখেন, যেখানে বৈধ নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, যেটা আপনার 91 সাল, 96 সাল, 2001 সালেও যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থিতা এবং সেখানে যে রেজাল্ট আপনারা দেখেন জাতীয় সংসদের, সেই দিক বিবেচনা করলেও আপনারা দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার উপরে আছে এবং ভোটের পার্সেন্টেজে ইনশাল্লাহ সব দলের উপরেই আছে। তো সেই দিক বিবেচনায় ইনশাল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা মানুষের জন্যই ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমরা জিতলে মানুষের যে অধিকারগুলো এতদিন খর্ব হয়েছে সেই অধিকারগুলো আমরা অবশ্যই আমরা সেগুলো প্রতিষ্ঠিত করবো। এবং অন্যান্য দলের কথা যেটা বলছেন, আমরা অতীতের যে রেজাল্ট আছে সেটা দেখবেন ইনশাল্লাহ। আমি একটু আগেও বলেছি যে 91 রেজাল্ট যদি আপনি দেখেন, 96, 2001, যেখানে আমরা মনে করি যে বৈধ নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হয়েছে। নির্বাচনে যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে আপনারা হয়তো সেখান থেকে জয়ী হবেন, কনফিডেন্ট আপনাদের আছে। আরেকটি বিষয়, সবশেষ প্রশ্ন, সেটি হচ্ছে চট্টগ্রামে 16টি আসন আছে, কিন্তু সেখান থেকে আবার কোনো নারী প্রার্থীর, যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা আছে সেখানে কোনো নারী প্রার্থী নেই। যেগুলোতে এখনো ঘোষণা করা হয়নি সেখানে কি আসার সুযোগ আছে নাকি? কেন এত বড় একটি দল আপনাদের, সেখান থেকে নারী নেতৃত্ব?
এখানে একজন আমাদের সবচেয়ে যোগ্য নারী নেত্রী রুমিন ফারহানা, এখনো তার জায়গা ব্রাহ্মণবাড়িয়া 2 খালি আছে। সে জায়গায় হয়তোবা হাইকমান্ড চাইলে উনি অবশ্যই আসবেন, এবং আমরা মনে করি যে হাইকমান্ড অবশ্যই তাকে সেটা দিবে। এই ধরনের আরো অনেক নারী প্রার্থী আছে যেখানে হয়তো হাইকমান্ড সেটা অবশ্যই বিবেচনা করবেন। ধন্যবাদ। নিশ্চয়ই ডক্টর সাদুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, তারা হতে পারেন গেম চেঞ্জার। দর্শক, এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা, সেই কথা জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মাসুদ, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে, এই যে নির্বাচন নিয়ে নানা তর্ক বিতর্ক, চায়ের আড্ডায় সেই তর্ক ঝড় উঠে, সেই বিতর্ক জমে, আপনি নিশ্চয়ই এখন সেখানে আছেন। আপনি যে তরুণদের সাথে সেখানে আছেন, তাদের সাথে তাদের প্রত্যাশার কথাগুলো আপনার মাধ্যমে আমরা একটু শুনতে চাই। আসলে হিমাদ্রি, এই মুহূর্তে পুরো চট্টগ্রাম জুড়ে একটি নির্বাচনী আমেজ। বিশেষ করে গতকাল রাতে বিএনপির যে প্রার্থী তালিকা সেটি ঘোষণার পরে কিন্তু সেই আমেজের মাত্রা আরও বেড়ে গিয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রার্থী তারা কিন্তু ঢাকায় ছিল, অনেকে আজকে আসছেন, অনেকে আসবেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন এলাকায় যখন প্রার্থীরা আসেন তাদেরকে নিয়ে একটি আনন্দ করছে তাদের অনুসারীরা। এবং এই মুহূর্তে রয়েছে আমি একটি চায়ের দোকানে, সেখানে কিন্তু সাধারণ মানুষ তারা আসলে কী ভাবছেন তারা একটু তাদের কাছে আসতে চাই। আপনাকে ধন্যবাদ প্রথমে জানাই। আপনি জানেন কয়েকদিন পরে নির্বাচন, হ্যাঁ, আপনি আপনার নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি বলেন? আমার প্রত্যাশা হলো, আমি নির্বাচন ভোট দেব, 16টা বছর ভোট দেই নেই, ভোটের আনন্দ আমার বুকটা ফেটে যাচ্ছে। যে দল আসুক, ঠিক আছে, আমি যেই প্রার্থী হোক, আমি ভোট দিয়ে খুব সুন্দর করে ভোট দিতে পারবো, এটাই আমার প্রত্যাশা। আপনি কি আগে কি ভোট দিতে পারেননি কেন? আগে এই 16টা বছর এই পেশি সরকারের আমলে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বলছে যে ভাইয়া যদি ভোটে যান তাহলে আপনাদেরকে মেরে ফেলবো। ভোটের অধিকার ফিরে পেয়েছি, এর জন্য ভোট দিতে খুব আনন্দ লাগতেছে। এবং আমাদের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের সাথে সম্পূর্ণ, আমরা রাজনীতি যখন করি, আমরা থাকি, রাজনীতির সাথে আছি, জোরানো স্বেচ্ছাসেবক দলের আমরা করি। বেলায়েত হোসেন বুলু ভাইকেও ধন্যবাদ জানাই, SM জিলানী ভাইকে ধন্যবাদ জানাই, রাজীব হাসানকে ধন্যবাদ জানাই, দেশনেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। এই যে নির্বাচনের পর যে প্রচারণা, এই প্রচারণায় দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। তারেক রহমান সাহেব আমাদেরকে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা খুব আনন্দ উল্লাস করছি। আপনাকে ধন্যবাদ। এই যে আসতে চাই আপনার কাছে, ভাইয়া যেটা বললো যে উনি প্রায় 16 বছর ভোট দিতে পারেননি, উনি এবার ভোট দিবেন নতুন করে, উনি খুব উচ্ছ্বাসিত। আপনার কেমন লাগছে? আমার দেখতে খুব ভালো লাগছে। তারা 16 বছর ধরে যখন ভোট দিতে পারে না, এখন যদি আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, এর চেয়ে আনন্দ আর কী আছে। আর এখন তো আমরা চায়ের দোকানে যে কোনো জায়গাতে শুনতে আসি যে এই বছর আল্লাহ যদি দেয় সুস্থ নির্বাচন হয়, তাহলে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো সবাই মিলে। আপনাকে ধন্যবাদ। আসলে হিমাদ্রি, এখানে শুনছেন যারা সাধারণ মানুষ, তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন পর তারা আসলে ভোট দিবেন, তারা সেই তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করতে তারা অপেক্ষা করছেন, এবং তারা সেই দিনটির জন্য তারা অপেক্ষা করছেন কখন সেই ভোট আসবে, কখন তারা ভোটটি প্রয়োগ করবেন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংযোগগুলোতে নিশ্চয়ই আরও অনেক মানুষের সম্পৃক্ততা আমরা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা শুরুতে যার কাছে গিয়েছিলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, তিনি আমাদের সাথে আছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান, আপনার কাছে আরেকটি প্রশ্ন এবার রাখতে চাই। শুরুতে আপনি নানান দিকগুলো তুলে ধরেছেন চট্টগ্রাম নয়াসনের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে গণমাধ্যমে একটি বিষয় বারবার উঠে আসে কথা প্রসঙ্গে, সেটি হচ্ছে জোটের সাথে একটা সমঝোতা করার একটি বিষয়। সেক্ষেত্রে এই আসনগুলো যেগুলো ঘোষণা করা হয়নি, সেগুলোকে জোটের সাথে সমঝোতা করার কোনো বিষয় আছে কি বা পরিকল্পনা আছে কি? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগেই বলেছেন যে যারা স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোগী শক্তি ছিল, রাজনৈতিক শক্তি, তাদের জন্য আমাদের কিছুটা স্যাক্রিফাইস আমাদের প্রার্থীদেরকে করতে হবে, এটা বলা হয়েছিল। আমরা মনে করি যে জুলাই যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে আন্দোলনের যে সফল যে বিজয়, এই বিজয়ের ফলটাকে ধরে রাখার জন্য যে আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখা প্রয়োজন, দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। কাজে সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্নকে ধারণ করার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যারা আন্দোলনের
আমাদের সহযোগী শক্তি তাদের নেতৃত্বের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে এবং আমাদেরকে স্যাক্রিফাইস করার জন্য আমাদের প্রার্থীদেরকে বলা হয়েছে। তবে চট্টগ্রামে যে কয়টা রেখেছে এখানে সবগুলা না, দুই একটা বোধ হয়তো যারা সহযোগী অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে দেওয়ার জন্য মধ্যে রাখা হয়েছে, এটা আমি মনে করি। নিশ্চয়ই সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসতেই পারে, সেক্ষেত্রে যদি মনে করেন যারা প্রার্থী ছিল, যারা ডেডিকেটেড দলের জন্য ত্যাগী কর্মী ছিল, তারা যদি কখনো স্বতন্ত্র নির্বাচন করে আবার সেই জায়গায় কোনো মতবিরোধের সুযোগ আছে কিনা? অনেক সময় দেখা যায় যে যদি সমঝোতা করা হয় জোটের সাথে, অনেকে স্বতন্ত্র গিয়ে নির্বাচন করে আবার সেখানে বিজয়ী হয়ে জয়ী হয়ে অনেক বিষয় আমরা দেখতে পাই, সেরকম কোনো সুযোগ আছে কিনা? যদি দলের যদি কর্মী হয়, যদি মনে প্রাণে দলকে যদি ধারণ করে, দলের আদর্শকে ধারণ করে, তাহলে স্বতন্ত্র নির্বাচন করার কোনো সুযোগ নাই। যদি কেউ ওইভাবে স্বতন্ত্র নির্বাচন করার চিন্তা ভাবনা করে, তাহলে আমরা ধরে নেব যে সেটা দল করেছে তার নিজের স্বার্থের জন্য। কাজে আমরা মনে করি দলের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং আমাদের কাছে দানের শীষ হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। দানের শীষের সাথে আমাদের কোনো আপোষ করার কোনো সুযোগ নাই। যদি দলের যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন, যদি কেউ দলের আদর্শের বাইরে, দলের সিদ্ধান্তের বাইরে যদি অন্য কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে দল সেটা সিদ্ধান্ত, এবং দলের নেতা কর্মীরা সেই নেতৃত্বের পেছনে দলের আদর্শের বাইরে যাবে বলে আমি মনে করি না। নিশ্চয়ই আবু সুফিয়ান, আমরা আপনার কাছে আবারও ফিরবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, একটা বিরতি, সাথে থাকুন। নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। অনেক বছরের পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের জন্য, সবার জন্য একটি পজিটিভ দিক। সো আমি চাইবো যে হচ্ছে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেহেতু সবাই যাতে এটাতে অংশগ্রহণ করে এবং তারা যাতে ভোট দেয়, ভোট কেন্দ্রে গিয়ে যাতে ভোট দেয়, যাতে শুনতে না হয় যে তার ভোট দিয়ে দেওয়া হয়েছে, বা হচ্ছে কেন্দ্র দখল করা না হয়, যাতে হচ্ছে চুরির যে ভোট কারচুপি করার যে বিষয়টা থাকে ওইটা যাতে না হয়। আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের কাজগুলো ঠিক মতো করে, কারণ দেখা যায় কি এটা জাতীয় নির্বাচন অনেক বড় একটি বিষয়। সো দেখা যায় এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতা সৃষ্টি হতে থাকে, বা হচ্ছে কিছু ছোট ছোট গ্রুপ, বড় বড় গ্রুপ অনেক ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। তো আমাদের নাগরিকদের রক্ষার্থে সেনাবাহিনীরা যাতে তাদের, সেনাবাহিনী প্লাস পুলিশ সহ আরো যারা আছে, তারা যাতে তাদের সুষ্ঠুভাবে যাতে তাদের দায়িত্ব পালন করে, আমরা যাতে একটি সুষ্ঠু এবং সুষ্ঠু একটি নির্বাচন পাই। আমি এমন একটা কনটেক্সটে দাঁড়িয়ে কথা বলছি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায়, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই পরিবর্তনের সূচনা হবে। একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি এমন একটা সরকার চাই যারা নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করবে না। আমি এমন একটা সরকার চাই যারা আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিবে। বর্তমানে আমরা শুনছিলাম তারুণের ভাবনা, আবু সুফিয়ান শুনছিলেন যে তরুণদের কথা, আমরা তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। 5 তারিখে একটি বিশাল বড়, বলা যায় যে দীর্ঘ একটি তরুণদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন তরুণদের ভূমিকা সর্বাগ্রে ছিল। সেই প্রত্যাশা আসলে এই যে প্রার্থী ঘোষণায় তরুণদের কতটা প্রতিফলিত হয়েছে? যদিও আমরা দেখেছি দুটি আসনে হুম্মাম কাদের চৌধুরী এবং যে মীর হেলাল, ওরা পেয়েছেন একটা প্রজন্মের প্রতিনিধি হিসেবে। এছাড়াও দলে যারা পাইপলাইনে আরও তরুণ আছে, তাদেরকে আসলে কতটা মূল্যায়ন করা হবে বা সুযোগ আছে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আপনি তো শুধু 2 জনের কথা বলেছেন। চট্টগ্রামে যে 10টা আসন ঘোষণা করা হয়েছে, সেখানে 5 জনই তরুণ এবং নতুন। তা আমরা যে তারুণ্যের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি বিএনপি করতে চায়, এবং আমাদের যে 31 দফা কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছে সংস্কারের, যেটা এই যে ফ্যাসিস্ট আমলে সেটা ঘোষণা করা হয়েছে 23 সালে, সেখানেও যে তরুণদের যে আকাঙ্ক্ষাকে নিয়ে এই তরুণরা, ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, সে স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করার লক্ষ্যে আজকে নির্বাচনে জনগণের রায় প্রত্যাশা করছে। এবং বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে সমর্থন দেয়, ভোট দিয়ে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেয়, ইনশাল্লাহ জনগণের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের ছাত্র তরুণ জনতার যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা নতুন রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করতে চায়। এবং সেই লক্ষ্যে আপনারা দেখছেন যে 237টি আসনে সেখানে প্রায় অর্ধেক তরুণ, একদম নতুন ক্যান্ডিডেট ঘোষণা করেছে, যারা তরুণদের চিন্তা চেতনাকে, তরুণদের ভাবনাকে, তরুণদের স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের আগামী রাজনীতি যাতে করতে পারে, সেই প্রত্যাশা আমাদের আছে, এবং আমরা সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
নিশ্চয়ই, কিন্তু আরেকটি বিষয় সেটা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে নির্বাচন সামনে, কিন্তু আমরা প্রায় সময় দেখি যে যেটা অতীত অন্য দলের কাছে দেখেছি, সেটা এই দলের কিছু আছে মহানগর এবং উত্তর এবং দক্ষিণ বিভিন্ন দল, উপদল, উপগ্রুপও থাকে, কিন্তু নির্বাচন এলে সেই জায়গায় তাদের বিভক্তি তো আমরা বাড়ে, যার কিন্তু প্রমাণ আমরা গত রাতে প্রার্থী ঘোষণার পরও আমরা দেখেছি। যদি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছে যে প্রার্থী হবে তার পক্ষ হয়ে কাজ করতে হবে, কিন্তু এই জিনিসগুলো, এই তৃণমূলের বিভক্তিগুলো কতটা চ্যালেঞ্জ জানবে, বা এই জায়গায় ঐক্যটা আপনারা কিভাবে গড়তে পারেন? তৃণমূলের যে বিভক্তির কথা বলছেন, আসলে এটা আমি যেটা গতকালকে যে ঘটনার কথা আপনি বলছেন সেটা কিন্তু এটা আমি মনে করি বিচ্ছিন্ন ঘটনা। এখানে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা, 20-15 জন 100 জন হয়তো রাস্তায় নেমে তার নেতার জন্য এটা হয়তো প্রাথমিক একটা কি ইমোশন থেকে করেছে, কিন্তু তারা আবার কিন্তু আসল জায়গায় ফিরে আসবে। ফাইনালি কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি দলের সকল নেতা কর্মী কমিটেড আছে এবং কমিটেড থাকবে। এটা অতীতে সবসময় দেখা গেছে একটা বড় দল নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, অনেক ক্যান্ডিডেট থাকে, বাট শেষ পর্যন্ত যেটা দলের ক্যান্ডিডেট পক্ষেই ধানের শীষের পক্ষেই মানুষ যায় এবং মানুষ আমরা দেখেছি যে এই যে নেতৃত্বের প্রতিযোগিতা, এটা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা জনগণের মধ্যে এটা কোনো প্রভাব পড়ে না। জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে এবং জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর পক্ষেই আমাদের নেতাকর্মী জনগণ শেষ পর্যন্ত গিয়ে থাকবে ইনশাল্লাহ। এটা যেটা বিচ্ছিন্ন যে ঘটনার কথা বলছেন, এটা 237টা আসন ঘোষণা করা যে বাংলাদেশে, এই যে বিক্ষিপ্ত হালকা কিছু গন্ডগোল, এটা 2-3টে আসনে হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা আমি বড় ঘটনা বলে মনে করি না। এটা খুবই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল এবং এই যে দলের প্রতি নিবেদিত একটা চেইন অফ কমান্ড সৃষ্টি করতে পেরেছে, যার কারণে আজকে এই 237 আসন ঘোষণার পরেও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এটা বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে এটা বড় ঘটনা বলে আমি মনে করি। এটা ঠিক হয়ে যাবে এবং যারা ঘোষিত প্রার্থীর পক্ষে আমাদের সকল নেতাকর্মী এবং জনগণ থাকবে বলে আমি প্রত্যাশা করি। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরাও চাই যে সেই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো আরো কমে যাক এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনমুখী হোক এবং জনগণও তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাকে নির্বাচনের মাধ্যমে। আবু সুফিয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সেই দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।